শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেকে টিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় সংস্কার, বিচার, নির্বাচন। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান, রয়েছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক জনাব আবু রুশদ, এবং আমাদের সাথে অনলাইনে আছেন অবসরপ্রাপ্ত মেজর রেজাউল হান্নান, নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসি। ব্যাংককে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। নাসার সাথে 54তম দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ। সহযোগিতার ভিত্তিতে 53টি দেশের সাথে কাজ করবে বললেন বিডা চেয়ারম্যান। আন্দোলনের নামে মব কালচার বন্ধে কঠোর হওয়ার আহ্বান বিএনপির। ইসরায়েলি পণ্য বর্জনের নামে হামলা ভাঙচুরের নিন্দা। গাজা গণহত্যা প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। লুটপাট ও দোকান ভাঙচুরের ঘটনায় জড়িত কাউকে ছাড় নয়, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। ব্যর্থতা ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর। 4 মামলায় গ্রেফতার 56 জন। এবং হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ 4 দিনের রিমান্ডে। আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাচ্ছি। ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় নির্বাচন এবং বিচার, সংস্কার। আমরা যখনই নির্বাচনের কথা বলছি, পাশাপাশি এই যে সংস্কার, বিচার, এই বিষয়গুলো আসছে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কি পাশাপাশি হাত ধরাধরি করে চলবে? একই সাথে কি নির্বাচনের প্রস্তুতি, সংস্কার কার্যক্রম এবং বিচার প্রক্রিয়া সেগুলো চলবে, নাকি কোনোটাকে বন্ধ করে দিয়ে তারপরে শুরু করতে হবে? বিষয়গুলো কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে আমিনুল ভাই, এবং সেই সাথে ধন্যবাদ আমার সাথে দুজন সহ আলোচক এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি দেখছেন। আমি ব্যক্তিগতভাবে প্রথমে এই ফিলিস্তিনির গাজায় যে বর্বর হামলা হয়েছে, আমি তাদের এটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে শহীদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আপনি আজকে যে টপিকটা সিলেকশন করেছেন, সংস্কার, বিচার এবং নির্বাচন, এখানে এটি বলেন নাই যে আসলে কোনটি আগে দরকার, সেটি বলেন না, এটি আলোচনায় আসবে। তো আমি এই তিনটি আজকে যে টপিকটা নির্বাচন করেছেন, এটি আমি ধন্যবাদ জানাই আপনাকে এবং এটিএন বাংলাকে, যে চমৎকার একটা টপিক আজকে সিলেকশন করেছেন। যদিও এটি দীর্ঘদিন যাবত এটি আলোচনার রাজনৈতিক ময়দানে এটি আলোচিত হচ্ছে। তো সংস্কার, নির্বাচন, বিচার এবং নির্বাচন, আপনি যদি তিনটাকে একভাবে আমি দেখি যে তিনটে একসাথে চলবে, এটি একটি ধারা। আরেকটি হচ্ছে যে সংস্কারটা শেষ করলাম, করার পরে বিচার কার্য শেষ করলাম, তারপরে নির্বাচন করলাম, নির্বাচন শেষে গেল। মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই মতবাদটা রয়েছে। আমি মনে করি যে সংস্কারের প্রয়োজন আছে। প্রথমত আমি এই সংস্কারের পক্ষে, তবে এই সংস্কারটি আপনি সংস্কার কথাটি বললে এটি আসলে একটি চলমান প্রক্রিয়া। এটা কিন্তু আজকেই আমি 6 মাস বা 1 বছরের ভিতরে সকল সংস্কার সম্পূর্ণ করে রাষ্ট্র কাঠামো একেবারে প্যারাডাইজ করে রূপান্তর করতে পারবো, বিষয়টা এরকম নয়, আমি মনে করি না। আরেকটু হচ্ছে বিচার যারা ক্রিমিনালস, অর্থাৎ আপনার বিগত দিনে যারা বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, বিনা বিচারে অনেকগুলো ক্রাইমস হচ্ছে, এবং বিশেষ করে 5 অগাস্টে যে 2000 শিক্ষার্থীকে যেটি
আপনার সরাসরি হত্যা করেছে সেটির বিচার, এই বিচারটি হওয়া খুবই প্রাসঙ্গিক এবং এটি অত্যন্ত জরুরিও। আরেকটি জিনিস হচ্ছে নির্বাচন এটি এই দুটির সাথে যদি সম্পূর্ণ করে যে নির্বাচনে আপনি যান তাহলে ইট উইল টেক লং টাইম, এবং সেখানে রাজনৈতিক দল যারা তাদের কথা হচ্ছে সংস্কারও হবে, পাশাপাশি বিচারের কার্যক্রমগুলো পরিচালিত হবে এবং নির্বাচনও হবে। সব রাজনৈতিক দল সেটি বলছে না, কেউ কেউ বলছে বিচার না করলে নির্বাচন হওয়া যাবে না, এমন কথাও বলছে কোনো রাজনৈতিক দল। আচ্ছা, এই কথা যদি কেউ বলে থাকে, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনি দেখবেন যে এই কথাগুলো কারা বলছে, এই কথাগুলো তারাই বলছেন দুটি কারণে। একটি হচ্ছে তারা হয়তো বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তারা এই কথাটি বলছেন। আরেকটি কথা বলছেন তারা যারা নির্বাচনে গেলে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতা আসতে পারবেন না, ওই সমস্ত দলই বলছেন। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি ফিল করি এবং আমার ব্যক্তিগত অবজারভেশন এটি। তার মানে এই দুটি পক্ষ নির্বাচনকে আপাতত তারা চান না, কিন্তু যারা জানেন যে তাদের বক্তব্য এত তড়িঘড়ি করে কেন নির্বাচন করতে হবে সংস্কার না করে, এটি তো তাদের বক্তব্য, আমার বক্তব্য, আপনার বক্তব্য, জনগণের বক্তব্য, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে আমিও তো জনগণের একটা অংশ, আপনিও তো অংশ, তাই না? আমরা আজকে যদি আপনি বলেন যে আমি এই আন্দোলনে 5 তারিখের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা শহীদ হন নাই, তো এই শহীদ হয়েছেন তাদের প্রতি যেরকম শ্রদ্ধা এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা, এবং যারা অসুস্থ এখনও পঙ্গুত্ব বরণ তাদের প্রতি শ্রদ্ধা, পাশাপাশি যারা হন নাই এটি হয়তো আল্লাহর বিশেষ রহমত, তারা বেঁচে গেছেন। তো এই বেঁচে যাওয়ার ভিতরে কিন্তু আমরাও আছি, আমরা তো অংশী, তাই না? আমি কোট করছি যে আমি রাষ্ট্রদ্রোহী মামলা খেয়েছি 4 তারিখে, আমার বক্তব্য 3 তারিখে ভাইরাল হয়েছে। তো সুতরাং শেখ হাসিনা যদি 5 তারিখে না যেত তাহলে কি হতো? তাহলে হয়তো আমরাও পৃথিবীতে থাকতাম না। তো এরপরও তো আমরা নির্বাচনটা চাচ্ছি। কেন চাচ্ছি? কারণ বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, গতকালকে আপনি দেখবেন যে গাঁজার ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে আপনার বাটা লুট হয়েছে, আপনার কেএফসি ভাঙচুর হয়েছে। তো সুতরাং এটা তো কোনো মানসিকতা হতে পারে না। আপনি প্রতিবাদ করলেন একটা ভালো কাজে, মানে মুসলিম উম্মাকে করার জন্য, কিন্তু পাশাপাশি আপনি লুটতরাজ করলেন, তার মানে এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই অনেকগুলোকে গ্রেপ্তার করেছে, আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ করে ধন্যবাদ জানাবো যে এটি কঠোর হস্তে তারা নিয়ন্ত্রণ করেছে। কিন্তু প্রকৃত অর্থেই আপনি চিন্তা করবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সে আশানুরূপ উন্নতির জায়গায় যায় নাই। কী কারণে? কারণ আপনি যদি দেখেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যারা এখন পর্যন্ত রয়েছেন তারা ওই পতিত স্বৈরাচারী সরকারেরই কিন্তু অংশ এখনও রয়েছে। আপনি তাদেরকে এখন সেখান থেকে বের করতে পারেন নাই। এখন প্রশ্ন হচ্ছে বের করে আপনি কাকে বসান, বিষয়টা এরকম তো, মানে হয়তো পাল্টা কোশ্চেন আসতে পারে। কিন্তু এটি তো সত্য যে যারা ক্রিমিনাল, যারা এই কার্যক্রমের সাথে জড়িত ছিল, সুতরাং তাদেরকে তো আপনার আইডেন্টিফাই করতে হবে, বিচারে আওতা আনতে হবে, এটিতে আমি একমত। এবং শেখ হাসিনার যদি আপনি বিচার না করেন, শেখ হাসিনার পতিত রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় যারা সহযোগিতা করেছে তাদের যে বিচার না করেন, তাহলে ভবিষ্যতে এই ফ্যাসিস্ট কিন্তু গড়ে উঠতে পারে। কী কারণে? এটাকে আপনি যদি এক্সাম্পল না দেন তাহলে ভবিষ্যতে আসবে। সুতরাং আমি এই এক্সাম্পলের পক্ষে, কিন্তু সেটিকে কেন্দ্র করে যদি আপনি নির্বাচন নিয়ে, কারণ নির্বাচন যত আপনি মানে ডিলে করবেন, আমি মনে করি যে এই পতিত স্বৈরাচারী সরকার যে অর্থ লুট করেছে বাংলাদেশ থেকে, এবং এই অর্থ হিউজ পরিমাণ, এটা আপনারা তথ্য জানেন, এই অর্থ কিন্তু তারা এই নাশকতামূলক কাজে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করবে। তো সুতরাং সেটি নির্বাচনের পরে আর ব্যবহার করতে পারবে না। নির্বাচনের পরে ব্যবহার করাটা এখন হচ্ছে কি, এই মুহূর্তে যে সরকারটি রয়েছে এটি কিন্তু জনসমর্থিত সরকার, কোনো সন্দেহ নেই, কারণ জনগণই সমর্থন দিয়েছে, কোনো রাজনৈতিক দলগুলো তো সমর্থন দিয়েছে, কিন্তু তারা তো সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন নাই। কারণ শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে কেন? নির্বাচন, ওনার দৃষ্টিকোণ থেকে যে নির্বাচন, এটি তো আসলে কোনো নির্বাচন ছিল না। অর্থাৎ এই নির্বাচন প্রক্রিয়াটা যেহেতু রাত্রেবেলা হয়েছে, যেহেতু নিজে নিজে নির্বাচন করেছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিস্ট জন্ম নিয়েছে। তো সুতরাং আপনি যদি নির্বাচন কেন্দ্রিক সংস্কার, বিচার কার্যক্ষেত্রে সংস্কার, যেটি আমি দেখলাম যে ঐক্যমতের যে কমিশনটা, সেখানে কিন্তু সকল রাজনৈতিক দল মতামত দিয়েছেন, পজিটিভলি দিয়েছেন। আমি বিএনপির মতামত দেখলাম, সেখানে আপনার বিচার বিভাগের সংস্কারের ক্ষেত্রে তারা সম্পূর্ণ একমত হয়েছেন।
এবং নির্বাচনকালীন যে কার্যক্রম সংস্কার সেটিও তারা একমত হয়েছেন। জনপ্রশাসনের ক্ষেত্রে তারা 50% একমত হয়েছে এবং 50% তারা কিছু ওপিনিয়ন দিয়েছেন। থাকতেই পারে একটা সব রাজনৈতিক দল তার জায়গা থেকে কিন্তু মতামত দেবেন। এটিকে অ্যাকোমোডেট করে আপনার একটা ন্যাশনাল কনসেন্সাসে আসতে হবে। আমি একটা জিনিস স্পষ্ট বলতে চাই, দেখুন পতিত শেখ হাসিনার সরকার ছাড়া এবং তার যে অংশী ছাড়া বাদবাকি যারা ছিল তারা কিন্তু আন্দোলন করেছে এবং তারা কিন্তু ভিকটিম। সুতরাং এখন এই যে নির্বাচন আমি এখন চাই না, পরে চাই, নির্বাচনে এখন চাচ্ছি, এই জায়গাতে একটা ন্যাশনাল কনসেনসাসে আসা উচিত। কী কারণে যদি এই ন্যাশনাল কনসেনসাসে না আসা যায় তাহলে শেখ হাসিনা পরবর্তীতে কিন্তু আপনার এই ষড়যন্ত্রগুলো করতে থাকবে। সুতরাং সেই লক্ষ্যে আমি মনে করি যে সংস্কারও যেমন আপনার প্রয়োজন আছে, তবে এই সংস্কারটা যেন করতে গিয়ে বা বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে গিয়ে নির্বাচনের জন্য অনেক লম্বা ডিলে না হয়, মানে লম্বা সময়টা যেন না হয়। আমি মনে করি নির্বাচনের মেজর রেজাউল হান্নান একটা সেন্টেন্স বলি, সেটি হচ্ছে যে নির্বাচন যদি আপনি যেটা বলা হয়েছে যে ধরেন এই যে 25শে ডিসেম্বরে, আবার প্রেস সেক্রেটারি চিফ অ্যাডভাইজার উনি বলছেন যে 26শে জুন, বা চিফ অ্যাডভাইজারও বলেছেন যে আইদার ডিসেম্বর অর জুন, যদি আপনি ছোট প্যাকেজ চান তাহলে ডিসেম্বর, এটাকে কেন্দ্র করে সরকারের কিছু কিছু অংশী তারা কিন্তু এই নির্বাচন নিয়ে মানে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। তো সুতরাং সেখানে কিন্তু মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়, নাগরিক হিসেবে আমাদের ভেতরে তৈরি হচ্ছে, রাজনৈতিক দলের ভেতরে তৈরি হচ্ছে। এই আশঙ্কা তৈরি হওয়ার ক্ষেত্রে কারা ভূমিকা রাখছেন? জি, আমি এই আশঙ্কা এবং আকাঙ্ক্ষা দুটো নিয়ে আলাপ করব। আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর রেজাউল হান্নান শাহীন। মেজর রেজাউল হান্নান শাহীন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শুনতে পাচ্ছি মজিদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শুরুতেই এই অনুষ্ঠানের যে বিজ্ঞ দুজন আলোচক আছেন এবং দর্শক শ্রোতা যারা শুনছেন তাদেরকে আসসালামু আলাইকুম এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আবরুর স্যার আছেন, স্যার আমার সিনিয়র এবং স্যার ইজ ভেরি রেসপেক্টেড ইন দি আর্মি। স্যার আসসালামু আলাইকুম। আর এখানে শুরুতে এই যে তিনটা পয়েন্ট, সংস্কার, বিচার এবং নির্বাচন, এটার আসলে তিনটারই প্রায়োরিটি করা ডিফিকাল্ট। তো আমি নির্বাচন দিয়েই বলি যে নির্বাচনটা হয়তো যদি বড় মেজর রেজাউল হান্নান, এই একটা জিনিস একটু যদি আমি যুক্ত করি, জাস্ট আপনি বলবেন অবশ্যই। সেটি হচ্ছে যে এখানে যে আলোচনাটি আসছে ঘুরে ফিরে যে দেশের সার্বিক যে পরিস্থিতি, এই যে গতকালকের গাজার সহিংসতার প্রতিবাদ জানাতে গিয়ে আবার যে সহিংস ঘটনা তৈরি হলো বা লুটতরাজের ঘটনা তৈরি হলো, এবং তুচ্ছ ঘটনায় দেখা যাচ্ছে সংঘাত সংঘর্ষ তৈরি হয়ে যাচ্ছে, সেটি রাজনৈতিক দলের মধ্যেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, কখনো দখলদারিত্ব বজায় রাখার ক্ষেত্রে, কখনো বিভিন্ন বিষয়ে, সেটি চাঁদাবাজির ঘটনাও আছে, নানা রকম ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে এ ধরনের বেপরোয়া হয়ে যাচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের ভেতরে এক ধরনের মানে মনোবল ফেরানোর কথা বলা হচ্ছে, কিন্তু তাদের সেই মনোবল পূর্বের জায়গায় না থাকার কারণে সেই ঘটনাগুলো ঘটছে। সেই সব দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে যে নির্বাচন তাড়াতাড়ি হয়ে গেলে কিংবা একটি নির্বাচিত সরকার আসলেই পরিস্থিতিটি একটু স্থিতিশীল হবে, এমনটা বলা হচ্ছে। সেই বিষয়গুলো ধরেই যদি আলোচনাটি শুরু করেন। থ্যাংক ইউ ভাই। বাট আমি এই আপনি লাস্ট শেষে যে কথাগুলো বললেন এটার সাথে আমি পুরোপুরি একমত না। কেন আমি পরে বলছি। তো আমি যদি নির্বাচনটাকে সামনে রেখেই কথা বলি যে আমি বিশ্বাস করি এটা যে অনির্বাচিত একটা বডি দীর্ঘদিন ক্ষমতায় থাকা উচিত না। অবশ্যই দেশ পলিটিশিয়ানরা চালাবে, রাজনীতিবিদরাই চালাবে, এটা যেমন সত্যি, একই সাথে এটাও সত্যি যে আমরা এখন যে অবস্থাতে এসে দাঁড়িয়েছি এই অবস্থাতেও আমাদের রাজনীতিবিদরাই আমাদের দেশটাকে নিয়ে এসেছেন। তো এখন যদি নির্বাচনের কথাই যদি আমরা বলি, নির্বাচন করার জন্য কি আমরা এখন প্রস্তুত আছি? নাম্বার ওয়ান, নির্বাচন কমিশন কি প্রস্তুত আছে? যে ভোটার লিস্ট যেটা আছে সেটা তো গত 16 বছরে শেখ হাসিনা রিজিমে তৈরি করা। একটা আর্টিকেলে পড়ছিলাম যে উনি নির্বাচন কমিশনারের সচিব ছিলেন, কক্সবাজার বাড়ি, নিজে ইলেকশন করবেন বলে উনি ওনার এলাকাতে 55,000 রোহিঙ্গাকে উনি বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছেন, এনআইডি দিয়েছেন, যে ওনার এম ছিল যে উনি ওখানে ইলেকশন করবেন। আমার বলার উদ্দেশ্যটা হলো, এটাতে একটা উদাহরণ। তো নির্বাচন কমিশন যে বিষয়গুলো নিয়ে নির্বাচন করবেন, সে ভোটার তালিকা, এটা তো শেখ হাসিনা সরকারের বানানো। তো আমরা কি ওইটা দিয়ে নির্বাচন করব? নির্বাচন কাঠামো যেটা আছে এটাও তো ওই শেখ হাসিনার বানানো। আপনি আমাদের সংবিধানের যতগুলো সংশোধনী এসেছে
যতগুলা সেই 72 থেকে শুরু করে 24 পর্যন্ত যতগুলা সংশোধনী এসেছে, একটা সংশোধনীও আমাদেরকে দেখাতে পারবে না যেটা মানুষের কল্যাণের কথা চিন্তা করে করা হয়েছে। প্রত্যেকটা সংশোধনী করা হয়েছে ক্ষমতাকে আরো মজবুত করার জন্য এবং আরো চিরস্থায়ী করার জন্য। সাধারণ মানুষের কথা চিন্তা করে এটা করা হয় নাই। না, সবগুলোই কি একেবারে মানে এ যাবৎ যত সংশোধনী এসেছে সবগুলোই কিছু তো ঐক্যমতের ভিত্তিতেও হয়েছে, যেমন কেয়ারটেকার গভর্নমেন্টের যেটি দ্বাদশ সংশোধনী যেটি হয়েছে, সংসদীয় গভর্নমেন্টটাও এটাও কিন্তু খুব সহজে হয় নাই, এটাও একটা আন্দোলন করেই হয়েছে, যদিও এটার উপরে একটা বিশাল জনমত অবশ্যই ছিল, বাট এটা মানে সংসদীয় ব্যবস্থায় আমরা প্রবর্তন করলাম। হ্যাঁ, অ্যাবসলিউটলি কিছু কিছু সংস্কার হয়েছে জনগণের স্বার্থেও। তো এখন এই নির্বাচনের জন্যই তো আমি যদি আবার এক নির্বাচন থেকে আবার সংস্কারের দিকে যাই, তো আমার হিসেবে এতগুলোর ভিতরে যদি একটা সংস্কারের যদি করতে হয়, তাহলে আমরা দেখি না যে আচ্ছা এতগুলা বাদ দিলাম, আমাদের রাজনীতিবিদরাই তো আমাদের দেশটা চালাবেন, তারাই চালিয়েছেন, তারাই চালাবেন। এবং আমি যদি 90-এর পর থেকেই ধরি, কারণ 90-এর পর থেকে আমার বয়স অনুযায়ী আমার যতটুকু মনে আছে এরশাদের পর থেকে, আমি তো 90-এর পর থেকে যতটা সরকার এসেছে পূর্ণ মেয়াদে কিংবা স্বল্প মেয়াদে, আমাদের গর্ব করার মতো কি একটাও টাইম ছিল আমরা এইটা আমরা এই প্রায়োরিটি করতে পারি, যাতে কোনটা থেকে কোনটা বেশি খারাপ ছিল, বাট আমরা কিন্তু গর্ব করার মতো কোনো টেনিওর পাই নাই। তো এখন একটা সংস্কার কি আমাদের নির্বাচনের আগে খুব জরুরি না, যেটা হলো আমাদের রাজনীতির সংস্কার? আমরা এই বলটাই কেন রাজনীতিবিদদের কাছে দিয়ে দিচ্ছি না কেন, যে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নির্বাচন করে দিলাম, নির্বাচন কমিশনার বাংলাদেশের সব থেকে ভালো মানুষটা হলো, বাংলাদেশের সব থেকে ভালো মানুষগুলা দিয়ে একটা বডি দিয়ে আমরা নির্বাচন করে ফেললাম, নির্বাচনে চোর ডাকাত কিংবা দুর্নীতিবাজগুলা নির্বাচিত হয়ে আসলো। তো তাইলে আমরা বলটা রাজনীতিবিদদের করে ছেড়ে দিয়ে, আচ্ছা ঠিক আছে, একটা সংস্কার তোমরা আগে করো, তোমাদের দলের গঠনতন্ত্রটা ঠিক করো, তোমাদের দলের পরিবারতন্ত্র কিংবা যে দলের ভিতরে যে গণতন্ত্র সেইটা ঠিক করো, তোমাদের দলের ভিতরে ওই সিস্টেমটা নিয়ে আসো যেখানে দুর্নীতিবাজ দলেও থাকবে না, সে নির্বাচনে আসতে পারবে না। এটা জনগণ কেন? তোমরা দলেই ওটা ফিল্টারিং করছো না কেন? তোমাদের দলের অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সির জন্য কি আনো? তোমাদের দলের ইন্ডিভিজুয়াল এবং দলের আয় ব্যয়ের বিষয়গুলো কি? আমরা তো এখন এই যে নির্বাচনের এত কথাগুলো আসছে, কারণ মাঝখানে সবকিছু একটা ট্রেনের মতো করে চলছিল, বা ট্রেনটা মাঝখানে একটু থেমেছিল, ওই থামার মাঝখানে আবার প্রায় 2000 মানুষ জীবন দিয়ে ফেলেছে। ওই সময় আবার প্রায় 30,000-এর মতো মানুষ পঙ্গু হয়ে আছে। তো এখন আমরা কি আগের জায়গায় ফিরে যাব? আগের জায়গায় কি আবার ফেরত যাব? তো আমাদের যে ওই রাজনীতিবিদরাই চালাবেন, ওনারাই দেশ চালাবেন, ওনারাই লিডার, বাট যে কারণে বারবার যে আমরা হোঁচট খাচ্ছি সেই মুক্তিযুদ্ধের পর থেকে, 90-এর পর থেকে, আমার মাঝে মাঝে নিজেকে অসহায় মনে হয় যে একটা জাতি হিসেবে একটা জাতি কতবার সুযোগ পায়। আমরা তো মুক্তিযুদ্ধের পরে একটা সুযোগ পেলাম, আমরা এটা পারলাম না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এখন ওনার রিজিমটা নিয়েই আমরা গর্ব করি যে একজন একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং সত্যিকারের একজন লিডার, উনি আমাদেরকে 3.5 বছরের মতো একটা সময় দিয়েছিলেন এবং আলটিমেটলি তাকে শহীদ হতে হলো। তারপরে আমরা কিন্তু গর্ব করার মতো তো পাই নাই। তো একটা জাতি কতবার সুযোগ পায়? তো এই মিনিমাম সংস্কারটা তো আমাদের করতেই হবে। তো আমরা রাজনীতিবিদদের বলি, আচ্ছা ঠিক আছে, তুমি রাজনীতির দলটা আগে সংস্কার করে ফেলো, কারণ তারপরে আমরা দেখি, আমরা ওই কনফিডেন্সটা পাই, তারপরে আমরা নির্বাচনে আসবো। দ্বিতীয়ত বিচারের প্রসঙ্গটাও যদি আসি, এখানে এই বিষয়টাও ক্লিয়ার। আচ্ছা, বিচারের প্রসঙ্গ আসবেন, আমি একটু যদি এর সাথে যুক্ত করে নেই আপনার সুবিধার্থে, যেটি রাজনৈতিক দলের সংস্কার বলছেন আপনি, এরই মধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এক ধরনের সংস্কারের কথা কিন্তু নিজেদের পক্ষ থেকেই বলা হচ্ছে। যেমন আমি যদি বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা বলি, ইভেন তারা যখন মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সেই সময়ই কিন্তু তারা একটি রাষ্ট্র মেরামত কর্মসূচি বা সংস্কার কর্মসূচি সেটির একটা দফা দিয়েছিল, 31 দফা, এবং সেই দফার মধ্যে কিন্তু এই রাজনৈতিক দলের ভেতরে প্রধানমন্ত্রীর এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য কিংবা দলে নেতৃত্বের ব্যাপার, সেই বিষয়গুলো কিন্তু একটা প্রস্তাব দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয় কিনা যে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের পরিবর্তন আসছে বা তারাও সে কথাগুলো বলছে? আমার কাছে কাগজে কলমে মনে হয়েছে, বাট অন গ্রাউন্ডে এটা মনে হয় নাই। কেন বলছি? সবগুলোই বক্তৃতা কিংবা পেপার ওয়ার্কের ভেতরে আছে।
আমি যদি বড় দল বিএনপির কথাই বলি, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয়, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের যে বিএনপিটা ছিল, আমি ওটার অনেক ভক্ত, ওটার অনেক ফ্যান। বাট এখনকার বিএনপি এটা কি শহীদ জিয়াউর রহমানের বিএনপি? তো অথবা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই বলছি, যেসব কন্ট্রোভার্সিয়াল লোকগুলো আছে, যাদের নামে দুর্নীতি অভিযোগ আছে, বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ আছে, ব্যক্তিগত চরিত্র কিংবা বিভিন্ন, কারণ আমরা তো তাদেরকে দেখেছি, আমি শুধু বিএনপি কে বলছি না, আমি সব দলের কথাই বলছি। তো সেই লোকগুলাকে কি বাদ দেওয়া হয়েছে? সেই লোকগুলাকে কি বিচার কিংবা কোন একটা সিস্টেমের ভিতরে আনা হয়েছে? এটা তো আমরা দেখি নাই। তো এটা তো আমরা দেখি নাই। আমি এটা মানতে একেবারেই নারাজ যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভেতরে যোগ্যতা নাই কিংবা যোগ্য লোক নাই। যোগ্য লোক আছে, হয়তো তাদেরকে সামনে আসতে দেওয়া হচ্ছে না। সবখানেই দেখেন আমাদের সরকারতন্ত্রে, আমাদের সংবিধান, সরকারতন্ত্র এবং আমাদের রাজনীতির দলীয় কাঠামো, সবগুলোতেই এটা একটা স্বৈরচারী একটা ব্যাপার স্যাপার সবখানেই। আমাদের রাজনৈতিক দলগুলোও দেখবেন যে যে কোনো একটা কনস্টিটিউয়েন্সির কথাও যদি চিন্তা করেন, যে কোনো একটা আসনে একটা এমপি আছে, ওনার পরে ওনার ছেলে হয়, না হলে ওনার স্ত্রী হয়। ওই ওই আসনে সব থেকে ভালো একটা মানুষ, সে আমার শ্রদ্ধেয় রুস্টাররা আছেন, উনি ইচ্ছা করলেন যে উনি খুব যোগ্য, উনি শিক্ষিত, ওনার লিডারশিপ কোয়ালিটি আছে, উনি ওই আসনে একটু কম্পিট করতে চান। ডিফিকাল্ট, কারণ ওই যে ওখানেও একটা পরিবারতন্ত্র চলছে, ওখানেও আমাদের ওই গণতন্ত্রের চর্চাটা নেই। ওই এমপির পরে তার ছেলে আসবে, না হলে তার স্ত্রী আসবে, না হলে ভাই আসবে, না হলে ওই ফ্যামিলি থেকে আসবে। তো আমরা এগুলার থেকে যদি বের না হতে পারি, 2000-এর মতো জীবন দিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে তো আবার আমরা সেই আগের দিকে ফেরত যাচ্ছি। তো এই রাজনৈতিক দলগুলোর সংস্কার খুব জরুরি, এবং শুধু কাগজে কলমে না, এটা দৃশ্যমান হতে হবে। বাংলাদেশ ছোট দেশ, আমরা বেসিক্যালি আমাদের অনেক রাজনৈতিক দল আছে, বাট বড় দল তো মাত্র বেসিক্যালি দুইটা, বিএনপি এবং জামাত, এবং তার ফ্রন্টলাইন লিডারদেরকে আমরা সব জানি, এবং কারা কন্ট্রোভার্সিয়াল, কারা দুর্নীতিবাজ কিংবা কাদের কি প্রবলেম আছে, এটাও আমরা জানি। তা আমরা দৃশ্যমান ভাবে দেখতে চাই আমাদের রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার করেছে, তাদের ভিতরে গণতন্ত্র এসেছে, এবং তাদের খারাপ মানুষগুলোকে তারা ডিনাই করেছে, এবং তারা নিজেরাও মোটামুটি একটা শুদ্ধি অভিযান চালিয়েছে। তারপরেই না আমরা নির্বাচন তো আমরা করবোই, বাট নির্বাচন করে আমরা কেন আবার ওই দুর্নীতিবাজদেরকে আনবো? জি, আর বিচার প্রক্রিয়ার বিষয়টি বলছিলেন আপনি। আচ্ছা, বিচার প্রক্রিয়ার যেটা বলছিলাম, বিচার একটা গণহত্যা হয়ে গেছে, এটাকে আমরা কি বাইপাস করে যাওয়ার কোনো ইয়ে আছে? বাইপাস করতে বলছেন না, করার কোনো জানে। হ্যাঁ, বাট এটাকে দৃশ্যমান ভাবে এবং মোটামুটি গ্রহণযোগ্য ভাবে শুরু করতে হবে, যাতে আমরা একই সাথে বুঝি যে না, এই বিচারটাও খুব টপ প্রায়োরিটি হিসেবে চলমান আছে, এটাকে কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে না। একই সাথে ওই দলের কি হবে? যে দল সেই মুক্তিযুদ্ধের পর থেকে বারবার, আমি সেই 72-এর পর থেকেই প্রত্যেকটা অ্যাকশন, যার জন্য মুক্তিযুদ্ধ হলো, তার 1.5 বছরের মাথায় আবার বাকশাল নিয়ে আসা হলো, সেখানে রক্ষী বাহিনী তৈরি করে ফেলে দেওয়া হলো, সেই আমলেও কত লোক মারা গেল। এবং আওয়ামী লীগের থার্ড টেনিউর যেটা আছে, যেটা 2009 থেকে এখন, এই আমলেই কত মানুষ মারা গেছে। আমি যদি শুধু মানুষ মারা যাওয়ার হিসাব করি, তাহলে একটা দল, তাদের এই দুইটা রেজিমে কত মানুষ হত্যার সাথে জড়িত আছে। এর সাথে যদি আপনি 74-এর দুর্ভিক্ষ, যেটা ম্যানমেড দুর্ভিক্ষ, এটাও যদি করেন, তো এখন এ বিষয়ে তো আমাদের ভাবতে হবে যে আমরা তাদের নিয়ে কি করব। এই বিষয়ে শুধু আমি একটা পয়েন্ট বলে শেষ করি। দেখেন, গণহত্যা একটা সিরিয়াস বিষয়। পৃথিবীর ইতিহাসের যে কোনো জায়গায়, যে কোনো সময়ে, যে কোনো স্থানে গণহত্যা একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়। আপনি কোন ধর্মের, কোন দলের, কোন মতাদর্শের, এটা কি কোন ফিলোসফির, কোন আইডিওলজির, আপনি এটা ম্যাটার করে না। একটা গণহত্যার পরেও যদি আপনি ডিসিশন না নিতে পারেন যে আপনি কোন পক্ষে থাকবেন, তো এই জুলাই মাসে আমাদের সন্তানেরা যখন এরকম একটা গণহত্যার শিকার হলো, 2000-এর মতো মানুষ মারা গেল, হাজার হাজার পঙ্গু হলো, এর পরেও যদি যারা হৃদয়হীন হয়েছিল, যারা ডিসিশন নিতে পারে নাই যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোন পক্ষে নিবে, সেই সব হৃদয়হীন অতি ভদ্র যারা আছেন বিভিন্ন জায়গায়, এটা শুনি যে কিছু অনেক ভদ্র নম্র কিংবা সাধারণ গ্রামে, প্রান্তরে, ছোট শহরে, এরা তো আছে। এদের কি দোষ? এদের দোষ তো এইটাই যে একটা গণহত্যাও তাদেরকে নাড়া দিতে পারে নাই, একটা গণহত্যাও তাদেরকে পরেও তারা ডিসিশন নিতে পারে নাই। তো তাদের মতামতের জন্য আমাদের দায়টা কোথায়?
তো এই যে যেসব শব্দগুলো আমরা শুনি না, এই যে ইনক্লুসিভ, রিফাইন্ড, এটসেট্রা এটসেট্রা, এগুলো বই পুস্তকের শব্দ, বই পুস্তকে থাক না। আমরা আপাতত রাজনীতিতে এগুলো না আনি। রাজনীতিতে একটা সুযোগ তৈরি হয়েছে, অবশ্যই রাজনীতিবিদরাই চালাবেন, আমরা একটু পরিশুদ্ধি হই। থ্যাংক ইউ। মেজর রেজাউল হান্নান শাহীন, আপনি যেটি বলছিলেন যাদের কথা যে রিফাইন্ড কিংবা ইনক্লুসিভ, সেটিতে তো বিএনপির আপত্তি নেই। যদি সরকার কোনোভাবে সিদ্ধান্ত নিয়ে সেটি বাতিল করে দেয়, সেখানে তো বিএনপি বাদ সাধছে না। সুতরাং সেটি রাজনৈতিক দলগুলোর উপর কেন চাপানো হচ্ছে? কারণ কোনো দলকে বাতিল করা কিংবা কোনো দলকে অন্তর্ভুক্ত করা সেটি তো রাজনৈতিক দলের কাজ না, সেটি নীতি নির্ধারণী মহল তারা নয়। ইভেন রাষ্ট্র ক্ষমতায় কোনো রাজনৈতিক দল নেই। সুতরাং যেহেতু মানে এন্টারিম গভর্নমেন্ট রয়েছে, তারা তো ইচ্ছা করলে, মানে তাদের যদি নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, অনুকূল হয়, তাহলে সেটি তারা করবেন। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলো কি দায় আছে? হ্যাঁ, অবশ্যই আমি আপনার সাথে একমত, বাট এখানে আমি একটা পয়েন্ট শুধু অ্যাড করতে চাই, যেটা হলো এটা আমার ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত মতামত, যে এই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা আছেন, রাষ্ট্রনায়ক জেনে আছেন প্রফেসর ইউনূস, তার কি কোনো বিকল্প আছে? তার কোনো বিকল্প নাই। মানে হি ইজ দি বেস্ট চয়েস, বাই ফার হি ইজ দি বেস্ট চয়েস। এবং দ্বিতীয়ত, এই যে সরকারটা আছেন, এটাও জনগণের সরকার, এনারা ইচ্ছা করে আসে নাই, বাংলাদেশের জনগণ তাদের থেকে এখানে বসিয়েছে এবং হিউজ ম্যান্ডেট তারা আছে। তো আমার পয়েন্টটা হলো যে আমাদের কি অপশন আছে কোনো বাংলাদেশের জনগণের কাছে, যে এই সরকারটা সফল না হয়, এই সরকারটাকে সফল হতেই হবে, এবং আমাদেরকেও সকল রাজনৈতিক দলগুলা, বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ, আমাদেরকেও সকল প্রকার সহযোগিতা দিতে হবে, এই সরকারকে সফল করতে হবে। এইখানে আমরা পিছিয়ে আছি, এইখানে সরকারকে আরো স্ট্রেনথেন করতে হবে, করে আমরা এই সরকারকে দিয়ে দরকার হলে আমরা জঞ্জালের কিছুটা হলেও পরিষ্কার করে নিব। আমরা সবাই মিলে এই সরকারকে হেল্প করি, সাহায্য করি। তারপরে আপনি যেটা বললেন, ঐক্যমতের ভিত্তিতে যেটা হওয়ার সেটাই হবে, কোনো অসুবিধা নেই। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে, শুনে আসি। জনাব আবু রুশদ, আপনি শুনছিলেন এই যে আলোচনাটি হচ্ছে, সংস্কার, নির্বাচন, বিচার, এই বিষয়গুলো, আপনার কাছে কি মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আমরা বলছি, আপনি নিজেও জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এবং এই সাম্প্রতিক সময়েও বেশ কিছু ঘটনা, এগুলো কি আপনার কাছে মনে হয় যে একটি নির্বাচিত সরকার এলেই বিষয়গুলো আসলে ততটা হয়ে যেত, কিংবা প্রশাসন, আমলা, আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকেই এক ধরনের দোদুল্যমান অবস্থার মধ্যে আছে, একটা দোলাচলে আছে, যে যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট নেই, সুতরাং কোন ডিসিশনটি আমরা কখন নেব, এই বিষয়গুলো থাকে কিনা? এটা হচ্ছে যে মেজর রেজাউল যেটা বললেন, যে আপনার একটা সংস্কার দরকার, যেমন ভোটার তালিকার আর কি, ঠিক আছে, কথাগুলো ঠিক আছে, আই অ্যাপ্রিসিয়েট হিজ ওয়ার্ডস। এখন আমরা তো তিনজন আলোচনা করছি, দেখেন তিন রকম হয়তো আলোচনা করবে সবাই, বাট একটা ডিসিশনে কেউ আসতে পারবে না, এক একজনের মত একটা থাকবে। আমি যেটা বলছি, যে আপনি যেটা বলছেন তার সাথে আমি অনেকটা একমত। বাংলাদেশে আপনার পুলিশ যেভাবে যে অবস্থায় পড়েছিল, তাতে তো পুলিশ ধ্বংস হয়ে যাওয়ার কথা। পুলিশের বিরুদ্ধে জনগণের ক্ষোভ ছিল প্রচণ্ড, সেখান থেকে তারপরে কিছুটা রিভাইভ হয়েছে। আপনি যতদিন পর্যন্ত না আপনার একটা ক্রুকাট, একটা স্থিতিশীল সরকার আসবে, যেই সরকারটা আমাকে জননির্বাচিত সরকার, এবং সেখানে প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছু নির্ধারিত হবে, ধীরে ধীরে হলেও নির্ধারিত হবে, ততদিন পর্যন্ত আপনি এটা আশা করতে পারেন না। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, পৃথিবীর সব দেশেই তা হবে, এমনকি একনায়কতান্ত্রিক দেশেও তাই হবে, আপনি যতদিন এটা না করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন, আপনার 2009 সাল থেকে নিয়ে এই পর্যন্ত, গত বছর পর্যন্ত এই অবস্থার মানে এরকম জায়গায় আমরা আসলাম কেন, যে এখানে একটা গণহত্যা হতে হলো, 18 সালের নির্বাচনের মতো একটা লজ্জাজনক নির্বাচন হতে হলো, 14 সালের নির্বাচনের মতো। মূল কথাটা হচ্ছে মানুষ ভোট দিতে পারেনি। 2008 সালের পর থেকে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, তাদের পছন্দনীয় মানুষকে নির্বাচিত করতে পারেনি। সৎ, অসৎ, চোর, বাটপার, আপনি যাই বলি না কেন, পৃথিবীর প্রতিটা দেশই আসে। আপনি আমেরিকার দিকে তাকান, আমি 5ই নভেম্বরে যখন আমেরিকার নির্বাচন হয়, আমি ওখানে ছিলাম, আমি নির্বাচন কয়েকটা কেন্দ্র, সাংবাদিক যেহেতু, সেটা আমি কয়েকটা কেন্দ্র গিয়েছি, মানুষকে করেছি। আমেরিকার মতো একটি নাম্বার 1 পৃথিবীর শক্তি, তারা কাকে নির্বাচিত করেছে না, এখন তার না ট্রাম্পের মতো একটা লোককে নির্বাচিত করেছে, সবাই তাকে উন্মাদ বলছে তো। এগুলো হয় গণতন্ত্রে, এগুলো হয়। গণতন্ত্র একটা দীর্ঘ প্রক্রিয়ার ফসল। আমরা তো গণতন্ত্রকে বাংলাদেশে চলতে দেইনি, বারবার এটা ব্যাহত হয়েছে। এখন শুধুমাত্র ধরেন রাজনৈতিক দলের মধ্যে এরকম চোর বা এরকম বাটপার, এটা কি প্রশাসনের মধ্যে নেই? এটা কি আমি যে সেনাবাহিনীতে ছিলাম, মেজর রেজা ছিল,
আমাদের সেনাবাহিনীর অফিসাররা যারা ডিজিএফআইতে, এনএসআইতে, র্যাবে গিয়েছে, তাদের মধ্যে কি এটা হয়নি? তারা কি মানুষ খুন করেনি? আমরা কি সেই ট্রেনিং পেয়েছি? অনেক সময় বলা হয় আমরা আল্লাহর নামের উপরে শপথ করেছিলাম মিলিটারি একাডেমি থেকে পাস আউট করার সময় যে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। সেখানে কি এমন অভিযোগও কিছু অফিসারের বিরুদ্ধে আসেনি যে এর বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়েছে? পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ আসেনি যে পুলিশ কি করেছে? বেনজির সাহেবের বিরুদ্ধে অভিযোগ আসেনি? হারুনের বিরুদ্ধে অভিযোগ আসেনি? জিয়াউল হাসান। এটা শুধু সবার বিরুদ্ধে আসবে, তার কারণ আপনি গণতন্ত্রকে চলতে দেননি, আপনি একটি প্রবহমানতাকে নষ্ট করেছেন। 2007 সালে 111 করে আপনি একটি চলন্ত ট্রেনকে হঠাৎ করে ধাক্কা দিয়েছেন, ওটা ডিরেলড হয়েছে। তো সেখানকার থেকে আপনি হুট করে আবার এরকম পরিস্থিতিতে মানে আপনি নিয়ে যেতে পারবেন না। আপনি যত ডিলে করবেন আপনি তত আপনি নিজেকে ব্যাহত করবে বাংলাদেশের সমস্ত কিছু। অ্যারিস্টটল তো একজন বড় রাষ্ট্রবিজ্ঞানী, তাই না? অ্যারিস্টটল কি বলেছিলেন? ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল, মানুষ একটি রাজনৈতিক প্রাণী। এখন ধরেন আমরা যদি এটা না বুঝি, অ্যারিস্টটলের থেকে তো কেউ বড় বা প্লেটোর থেকে তো বড় কেউ রাষ্ট্রবিজ্ঞানী হয়ে যায়নি। এখন এটা বুঝতে হবে যে মানুষ আসলে তাদের রিপ্রেজেন্টেশন চায়। আপনি গ্রামে যান, গ্রামে দেখবেন যে গ্রামের যে ইকোসিস্টেমটা আছে সেখানে তারা চায় যে তাদের চেয়ারম্যান কাজ করবে, উপজেলা চেয়ারম্যান কাজ করবে, এমপি কাজ করবে, তাদের অনেক কিছু এগুলোর সাথে জড়িত। ওখানে যে পুলিশরা থাকে সেই পুলিশদেরও সিস্টেম এগুলোর সাথে জড়িত থাকে। এগুলোকে আপনি অস্বীকার করতে পারবেন না। আবার এটাও অস্বীকার করতে পারবেন না যে আমাদের যে ইউনিট সরকার যেটা গঠিত হয়েছে সেটা একটা বিশেষ অবস্থায় গঠিত হয়েছে। বাংলাদেশের আমাদের একটা বড় একটা গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত হয়েছে। এটা একটা জনসমর্থিত সরকার। যে কথাগুলো আমরা সবাই অনেকেই বলছেন যে এই জিনিসগুলোকে ঠিক করতে হবে, এটা তো অস্বীকার করার উপায় নেই, ঠিক করতে হবে। এবং প্রত্যেকটা বিষয়ে আপনার অনেকগুলো জট লেগে আছে যেগুলো বিগত সরকার করে গেছে। রাজনীতি নষ্ট হয়েছে, পুলিশ নষ্ট হয়েছে, প্রশাসন নষ্ট হয়েছে, আমাদের মানে মিলিটারির মধ্যে এটা প্রভাব বিস্তার করেছে যেটা আমরা চিন্তা করিনি। তারপরে ব্যবসার মধ্যে হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা আপনার বিদেশে পাচার হয়েছে। এখন এত কিছু আপনি ঠিক করবেন কিভাবে? আপনি যদি এই বিচারের কথাই বলেন, আপনি মানবতা বিরোধী অপরাধ, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হয়েছে, জাতিসংঘ তাই বলেছে। আপনি মানবতার বিরুদ্ধের এই ধরনের বিচার করতে কত বছর লাগে আপনার ধারণা আছে? আপনি যে বসনিয়া হার্জেগোভিনায় যে মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছিল 20 বছর 18 বছর ধরে বিচার চলেছে, তা আপনি এতদিন পর্যন্ত নির্বাচন ঠেকিয়ে রাখবেন? আপনি বাংলাদেশের মানুষ, আমি যেটা মনে করি, দেখেন আমি আমার পরিবার 2008 সালের পরে একটাও ভোট দিতে পারেনি। আমার সন্তান, আমার ছেলে 28 বছর, আমার মেয়ে 26 বছর বয়স, তারা এই পর্যন্ত একটা ভোট দিতে পারেনি, কেউ ভোট দেয়নি। এখন ভোট আপনি বলবেন যে এটা একটা কি মানে একটা ছেলে খেলা? এটা একটা ছেলে খেলা না হলেও আপনি যারা পৃথিবীতে রাজনীতি করেন, মানুষ যে বললাম যে রাজনৈতিক প্রাণী, মানুষ চায় নির্বাচনে পার্টিসিপেট করতে, এটা একটা অন্য ধরনের এসেন্স, এটা দিয়ে গণতন্ত্র আসে। আপনি কি ইন্ডিয়া পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, ইন্ডিয়া কি ঠিকভাবে চলছে আপনি মনে করেন? ইন্ডিয়ার মধ্যে চোর নেই, ইন্ডিয়ার মধ্যে দুর্নীতিবাজ নেই, ইন্ডিয়ার মধ্যে রেপিস্ট নেই, ধর্ষক নেই, আছে তো? আপনার ব্রিটেনে নেই, আছে তো? কিন্তু গণতন্ত্রটা রাখতে হবে, নির্বাচনী প্রবণতা রাখতে হবে। এখন বাংলাদেশে যেহেতু একটা বিশেষ সময় এসছে, রাজনৈতিক দলগুলো তো কেউ বলছে না যে আমি সংস্কার চাবো না, আবার ডক্টর ইউনূস সাহেবও বলছে না যে আমি নির্বাচন দিব না। এখন সবাই আমরা যে আলোচনাগুলো করছি একজনের সাথে আরেকজনের দ্বিমত হবে, কিন্তু আমরা সবাই দেশের ভালো চাই। আমি আমার আশেপাশে দেখে বুঝি, উনিও যেটা বলেছেন যে এগুলোর মধ্যে একটা সমন্বয় করে আসলে একটা মাঝামাঝি পথে আসতে হবে। আমাদেরকে এই মেজর রেজা একটা ভেরি গুড একটা মানে একটা ভাইটাল পয়েন্ট বলেছে যে আমাদের যে এই যে নির্বাচন, এই যে ভোটার তালিকা, এই ভোটার তালিকা তো ওই আমলের তৈরি, এটার মধ্যে অনেক চেঞ্জ করতে হবে, ইট টেক্স টাইম। তারপরে আরো এরকম অনেক বিষয় আছে। তারপরে আপনি যে নিরাপত্তা ইস্যুগুলোর কথা বললেন, যে গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে, যে আপনার বিভিন্ন লুটপাট হয়েছে, এর আগেও আমরা অনেক কিছু দেখেছি, মব জাস্টিস হচ্ছে, এগুলো আসলে হচ্ছে গত এক সপ্তাহে প্রায় 11টি জেলায় সহিংসতার ঘটনা। এগুলো তো হবেই। আপনি কেন হবে? আপনি পুলিশ আপনি এখনো সেইভাবে দাঁড়ায়নি। আপনি আমাদের গোয়েন্দা সংস্থাগুলা আপনি যদি আবার হার্ড হিটিং করতে চান তাহলে আপনার আবার আগের জায়গায় আপনাকে ফেরত নিয়ে আসবে, এগুলো একটু সময় লাগবে। আর ডক্টর ইউনূস এমন একটা সময়ে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছে, এটাও আমাদেরকে মানতে হবে। এই ভদ্রলোক পরম শ্রদ্ধেয় একজন মানুষ, 84 বছর বয়স, তিনি তো আর একলা সবকিছু করবেন না, ওনার আশেপাশে যারা আছেন সবাই মিলে করবেন। এখন আপনি কি লক্ষ্য করেছেন যে বাংলাদেশের আমাদের বেশিরভাগ মানুষ হচ্ছে খুবই অস্থির।
এখন আমি বলতে পারেন যে তাহলে কি নির্বাচন চাওয়ার ক্ষেত্র অস্থির? হ্যাঁ, নির্বাচন চাওয়ার ক্ষেত্র অস্থির আমি বলবো। কিছুটা সময় অবশ্যই দিতে হবে, কিন্তু সেটা দীর্ঘায়িত করা যাবে না। আপনি যত এটাকে দীর্ঘায়িত করবেন আপনি প্রবলেম বাড়বেন। এখন এটা দেখেন এটা কিভাবে সমস্যা সৃষ্টি করে। আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন, এই জন্য আমরা আলাপ করছি, একজনের সাথে আরেকজনের দ্বিমত হতে পারে, ঠিক আছে, মেনে নেন, একজনের আইডিয়া আরেকজন নিবে, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন বা ইউটিউবে দেখবেন একদম ডেফিনিটিভ ওয়েতে মানুষকে গালি দিচ্ছে। বিএনপির যে নির্বাচন চাচ্ছে, জামাত ইসলামের যে নির্বাচন চাচ্ছে, তাকে বলছে ভারতের দালাল, তাকে বলছে তুমি দেশের শত্রু। এই কথাগুলো কিন্তু বলে ফেলছে। তার মানে কি আপনি আবার যারা আন্দোলন করলো, যারা এই একটা স্বৈরাচারী সরকারকে সরালো, তাদের মধ্যে আপনি বিভেদ সৃষ্টি করছে। এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। তার কারণ ওরা, আবারও বলছি, মানুষ হচ্ছে রাজনৈতিক প্রাণী। আপনার 1971 সালে বাংলাদেশ হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক কারণে, তো নির্বাচন, পাকিস্তানে ভোট হয়নি। আইয়ুব খানের সময় তো পাকিস্তান খারাপ ছিল না। আপনি যদি অর্থনৈতিক ক্ষেত্রে ধরেন, আইন শৃঙ্খলার ক্ষেত্রে ধরেন, পাকিস্তানের জিডিপি গ্রোথ ছিল 10-এর উপরে, ভারতের ছিল 2.3। পাকিস্তানে আপনার টেলিভিশন চ্যানেল এসছে ঢাকায়, এই এশিয়াতে জাপানের পরে আপনার শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন আসছে ইন্ডিয়ারও অনেক আগে। আপনার এগুলো অনেক কিছু ছিল। আপনার যে 77টা পাটকল পূর্ব পাকিস্তানে হয়েছে, আপনার যে শিল্প বিপ্লব হয়েছিল আইয়ুব খানের সময়, এটা অকল্পনীয়। সাউথ কোরিয়ানরা, সিঙ্গাপুরের লোকেরা, ওরা তখন পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে আসতো এই উন্নয়ন দেখতে। কিন্তু পাকিস্তান ভেঙে গেল কেন? তার কারণ নির্বাচন ছিল না, মানুষ পার্টিসিপেট করতে পারেনি। এই কথাটা না অনেককে বোঝানো যায় না। অনেকে মনে করেন যে আচ্ছা তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা, এই থিওরিটাতে যেতে চান। কিন্তু একটা জিনিস বোঝেন না যে একটা দেশও তৈরি হয় রাজনৈতিক কারণে। একটা দেশের মধ্যে চোর, ডাকাত, বদমাশ, গুন্ডা, ধর্ষক, ভালো মানুষ, সুফি, পীর, দরবেশ সব থাকে। ওই দেশে জিয়াউর রহমানও তৈরি হয়, ওই দেশে আবার খুনিও তৈরি হয়। ওই দেশে খালেদা জিয়ার মতো নির্যাতিত নেত্রীও তৈরি হয়। আপনি বলেন বেগম জিয়ার মতো নির্যাতিত গত 17 বছরে বাংলাদেশের কে আছে? কেউ তো ছিল না। তার মতো একজন মহিলাকে নির্যাতিত হয়েছে। গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম হয়েছে, তো আচ্ছা উনি 5ই আগস্টের পরে কি আপনার কি সহনশীলতার কথা বলেননি? বলেছেন তো। ওনার জন্য আমি বলবো যে ওনার কিছু কথার জন্যই তো কিন্তু এই সহিংসতাটা 5ই আগস্টের পরে যেটা হওয়ার কথা ছিল, একটা গৃহযুদ্ধের মুখে চলে গিয়েছিল। থেমেছে তো? কে থামিয়েছে? আমলা থামিয়েছে? রাজনীতিবিদকে থামিতে হয়েছে। কেননা রাজনীতিবিদ মানুষের সাথে কাজ করে। এই কথাটা অনেকেই বুঝতে চান না। ভুলটা ওই জায়গায় হয়ে যায়। বারবার আমরা এই ভুলটা করলে কিন্তু আমরা সব সময় খুঁজি কি একটা হ্যালুসিনেশনের মধ্যে একদম সৎ এরকম লোক। আপনি পীর, আপনি নবী রসুল ছাড়া সৎ লোক পৃথিবীতে কোথায় পাবেন? আপনি আমেরিকার দিকে দেখেন, ওখানে কি চুরি হয় না? বাট দ্যাট ইজ এ ডেমোক্রেসি। বারবার বলি, আপনি কি সিঙ্গাপুরে চুরি হয় না? তারপরে তো ওগুলো একটা উন্নত দেশ। জাপানে চুরি হয় না? একটার পর একটা প্রধানমন্ত্রী পদত্যাগ করে সরকার পতন হয়। এগুলো বলে আসলে লাভ নেই। এখন যেটা হচ্ছে, বাংলাদেশে একটা বিশেষ সময় ছিল, নিরাপত্তা বিষয় যেগুলো যাচ্ছে, এগুলো আমি মনে করবো যে এই যে আপনার যে উপদেষ্টারা আছেন, এরা অনেক মানে লেথার্জিক টাইপের। আপনি যদি সব কিছুতে দেখেন, এই সংস্কারের কথাই ধরেন না কেন, ডক্টর ইউনূস বিভিন্ন কমিটি করে দিয়ে গেছেন। আপনি বলেন তো কয়টাই পর্যন্ত ঠিক মতো আপনার রিপোর্ট দিয়েছে? আপনি ঢাকা শহরের দিকে তাকান, আপনি এখানে 20-22 লাখ ব্যাটারি চালিত রিক্সা, অন্যান্য রিক্সা চলছে, ধারধারা বাসগুলো চলছে। আপনি এগুলোরও কি ঠিক করেছেন? গত 8 মাসে একটা সুযোগ ছিল ঠিক করার, ঠিক তো করা হয়নি। আপনি হ্যাঁ, প্রবাসীদের ক্ষেত্রে কিছু ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে, আপনার মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আমরা মত প্রকাশকে এবিউজ করছি না? রাইট। এখন আপনি যদি রাজনৈতিক এই যে রেষারেষিটা এখন হচ্ছে, যেমন ধরেন জামাতের লোক বিএনপিকে দেখতে পাচ্ছে না, বিএনপির লোক জামাতকে দেখতে পাচ্ছে না, এনসিপির লোক বিএনপিকে গালি দিচ্ছে, বলছে তুই ভারতের দালাল। আপনি এগুলো আরো বাড়বে যদি না আপনি এদেরকে এনগেজ করেন রাজনৈতিকভাবে। আমি মনে করি যে এটা ডক্টর ইউনূসের মতো একজন শ্রদ্ধেয় ব্যক্তি আছেন, উনি আলী রিয়াজ সাহেব আছেন, এরকম সবাই আছেন। এখানে বিএনপির, আপনি বিএনপিকে গালি দিলেই হবে না, এখানে যথেষ্ট অভিজ্ঞ রাজনৈতিক আছে। গ্রাউন্ড লেভেলে কারা আপনার এই যে চাঁদাবাজি করছে, তারপরে অনেকে হয়তো সমন্বয়হীনভাবে কথাবার্তা বলছে, এগুলো কি আপনি অন্য দেশেও দেখতে পান না? আপনি তারপরে তো বহিষ্কার তো করছে বিএনপি, জামাতের মধ্যেও তো এরকম আছে, তারাও তো বহিষ্কার করছে, তারাও তো অ্যাকশন নিচ্ছে। এদেরকেও বুঝতে হবে যে এরা গত 17 বছর রাজনীতি করতে পারেনি, সুতরাং এদের মধ্যেও একটা মানে সমন্বয়হীনতা আছে। আর একটা মেজর রেজা আরেকটা পয়েন্ট করেছে যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে সংস্কার হচ্ছে না কেন।
আর পরিবারতন্ত্রের কথা বলেছেন। আমি বলবো যে পরিবারতন্ত্র আসলে বড় সমস্যা নয়। আমেরিকাতে বুশ ফ্যামিলি রাজত্ব করেছে, 2 বুশ বাবা ছেলে প্রেসিডেন্ট ছিল। কেনেডি ফ্যামিলি রাজত্ব করেছে না? আপনি এগুলো বিভিন্ন দেশেই আছে। আপনার ইন্দিরা গান্ধী ফ্যামিলি একটা ভালো ফ্যামিলি ছিল, তারা ইন্ডিয়া শাসন করেছে। এটা আসলে বড় ব্যাপার না। আবার আরেকটা ব্যাপার কি না জনাব আবু রুশদ, সরি টু ইন্টারাপ্ট, মানে এই যে পরিবারতন্ত্রের কথা আমরা বলি, এই জায়গায় একটা মানে ইন্ডিভিজুয়ালের ক্যাপাবিলিটির বিষয় থাকে কিনা, কারণ সবাই কি চাইলেই পরিবারের রাজনীতি করতে পারে? সেইটাই সে জায়গায় আসতে হবে যে আপনি অন্যান্য জায়গায় একটা প্রসেসের মাধ্যমে আসতে হয়। ওই যে যেটা বললো যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র আনতে হবে, সেটা ঠিক আছে, এবং আমি বলি যে পরিবারকে আসতে দিব না, আপনি একটা মানুষের মানবাধিকারকে লঙ্ঘন করেন, তাহলে তার অধিকারকে লঙ্ঘন করেন। যদি তারেক রহমান যোগ্য হয়, কেন আপনি তাকে রাজনীতিতে আসতে দিবেন না? যদি আপনার জামাত ইসলামের ডক্টর শফিকের কোনো ভাই বা কেউ যদি যোগ্য হয়, কেন তো আপনার রাজনীতিতে আসতে দিবেন না? সে যদি চায়, আপনি তো তার মানবাধিকার হরণ করতে পারেন না, তাকে দিতে হবে। আর একটা ডিউ প্রসেসের মধ্যে আরেকটা জিনিস এখন লক্ষ্য করছি আমরা, একটা গোষ্ঠী দাঁড়িয়েছে যে ডক্টর ইউনূসের মতো একজন সর্বজন শ্রদ্ধ একটা আন্তর্জাতিক একজন বিখ্যাত একটা মানুষকে বলছে আমরা তাকে 5 বছর চাই। আচ্ছা, খুবই ভালো কথা, আপনি যে কেউ চাইতে পারে, তার কারণে এটা মানুষের চাওয়ার অধিকার আছে। কিন্তু নিচে কি লিখে দিচ্ছে আপনি এটা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, যে তাকে চায় না সে ভারতের দালাল, সে জাতির শত্রু। এই যে আপনি আবারও কিন্তু ওই জায়গায় নিয়ে যাচ্ছেন, ব্যাক টু স্কয়ার ওয়ান, স্বৈরতন্ত্র। আপনি ডক্টর ইউনূসকে বিতর্কিত করবেন না। ডক্টর ইউনূস একজন মানুষ যাকে আমি বলবো যে আমরা অলৌকিকভাবে পেয়েছি বাংলাদেশের এই ক্রান্তিকালে। তাকে তার মতো করে একটা মানে কাজ করতে দেন। উনি আছেন বলেই বাংলাদেশ এই যে সাম্প্রদায়িক অনেকগুলো ইস্যু তৈরি করার চেষ্টা করা হয়েছিল, এগুলো থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমরা রক্ষা পেয়েছি। অনেকগুলো নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছিল, উনি আছেন বলে হয়তো আমরা বড় বড় দেশগুলা বা অন্যান্য দেশগুলো আমাদের এখানে ওরকম ভাবে কিছু করতে পারেনি। এই বাস্তবতাটা আমাদেরকে মানতে হবে। তবে আমি আবারও বলছি যে দেখেন, সংস্কারের কথা বলছেন, সবকিছু বলছেন, এই যে আওয়ামী লীগের যারা বড় বড় ক্রিমিনাল, হারুন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, হাসান মাহমুদ বলেন, এরকম সবগুলো পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। আপনি একটাকেও এদেরকে ধরতে পারেননি। আপনি বিচার কতদিনে করবেন? এগুলো পালানো ঠেকাতে পারেননি আপনি, এখনো পালায়। আর অনেকে অস্ট্রেলিয়ায় চলে গেছে, আমেরিকায় চলে গেছে, দুবাইতে চলে গেছে, বেনজির পালিয়ে গেছে। আপনি বিচার করবেন, তারপরে নির্বাচনে যাবেন 20 বছর 30 বছর? এটা তো হতে পারে না। এই ধরনের খেলো কথাবার্তা না বলে আসলে একটা মাঝামাঝি পর্যায়ে ছেড়ে দেওয়া দরকার ওনাদের উপরে। এবং হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট করা দরকার যে সবাই কথা বলছে, কিন্তু কথাগুলো হতে হবে ভদ্র ভাষায়। আমরা ইউটিউবে লক্ষ্য করছি তুই তোকারি করা হচ্ছে, মানুষকে অপমান অপদস্থ করা হচ্ছে। বিএনপির মতো একটা বড় দলের নেতা নেত্রীদেরকে যাচ্ছে তাই বলা হচ্ছে, জামাতের নেতাদেরকে যাচ্ছে তাই বলা হচ্ছে, অন্যান্য দলের নেতাদের, এই ছাত্রগুলা যারা জীবন দিয়েছে তাদেরকে নিয়েও যাতে, এরা ভুল করতে পারে, ছোট মানুষেরা। সেনাবাহিনীর ব্যাপারে যা তা বলা হচ্ছে, মানে সেনাপ্রধানকে নিয়ে বলা হচ্ছে, অফিসারদেরকে নিয়ে বলা হচ্ছে, এমন একটা করা হচ্ছে যে মুখোমুখি দাঁড় করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নৈরাজ্য সৃষ্টির চেষ্টা। এগুলো ঠিক না। এগুলো বন্ধ করে এই যে আমরা যে তর্ক বিতর্ক করছি, এর মধ্য থেকে হয়তো একটা কিছু বেরিয়ে আসবে, সেটাই আমরা চাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর এ কে মতিনুর রহমান। প্রশ্ন আছে? আমার প্রশ্ন নেই, আলোচনা যেটি হচ্ছিল সেটি নিয়ে আপনি আলাপ করবেন। আচ্ছা, আমি ধন্যবাদ আবারও দুজন সহ-আলোচককে। এবং আমি কয়েকটা প্রশ্নে একটু জবাব দেওয়া দরকার, যেগুলো প্রসঙ্গ মেজর রেজাউল সাহেব করেছেন। সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন, নির্বাচন নিয়ে উনি বলেছেন যে নির্বাচন কমিশন তৈরি কিনা। আমার যতটুকু মনে পড়ে, আজ থেকে মনে হয় মাসখানেক আগে নির্বাচন কমিশন নিজেই ঘোষণা দিয়েছেন যে নির্বাচনের ব্যাপারে তারা প্রস্তুত। এই নির্বাচন কমিশন গঠন করেছেন এই ইন্টারিম গভর্নমেন্ট। তো সুতরাং নিশ্চয়ই ওনারা এমন ব্যক্তিদেরকে ওখানে বসিয়েছেন তাদের প্রতি তাদের আস্থা আছে। তো ওনারা বলছেন যে নির্বাচনের ব্যাপারে তারা প্রস্তুত এবং ভোটার তালিকার ব্যাপারে কার্যক্রম করছেন তারা। সেক্ষেত্রে উনি হয়তো বলতে চাচ্ছেন খালি কি কমিশনই নির্বাচন করবে? আমি পর্যায়ে তো যারা আছেন তাদের ব্যাপারে আমাকে কথাগুলো একটু বলতে দেন, সময় বেশি দিন একটু। তার মানে নির্বাচন কমিশন প্রস্তুত। নির্বাচন কমিশন একমাত্র নির্বাচনের প্রধান উপাদান নয়, ওনারা নির্বাচন পরিচালনা করবেন, তার সাথে অনেকগুলো লজিস্টিক সাপোর্ট থাকে। আরেকটি কথা হচ্ছে সংবিধান সংশোধনী হচ্ছে 17টা 2024 পর্যন্ত ধরি। উনি এটা আমি একটু এভাবে বলতে চাই, উনি বলছেন যে এখানে একটিও গর্ব করার মতো আসলে কিছু নাই।
মানে এই যে কি বলা যায় 17টি সংশোধনী হচ্ছে আসলে রাষ্ট্রের প্রয়োজন হয় নাই, এই কথাটা পরবর্তীতে বলছে এই কথাটা সঠিক না। জি। অনেকগুলো সংশোধনী হয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সে রাষ্ট্রের ভারসাম্য রক্ষা করেছে। তার মধ্যে পঞ্চম সংশোধনী উল্লেখযোগ্য, যেখানে আপনি দেখবেন যে 72 সালের সংবিধানে যেটা ছিল সেই 4টি রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন হয়েছে। কী কী সেটা আমরা সবাই জানি। 90 সালের পরে গর্ব করার মতো আসলে তেমন কিছু ছিল না, এই কথাটাও সঠিক নয়। আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে 90 সালের পথে গর্ব করার মতো অনেক কিছু বাংলাদেশ অর্জিত হয়েছে। বিশেষ করে আমি বলবো যে 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকারটি আসছে, ভুল ত্রুটি আছে। কারণ একটা জিনিস আপনাকে এখানে মাথায় রাখতে হবে যে জন স্টুয়ার্ট মিল যখন ব্রিটেনের নির্বাচনে দাঁড়িয়েছিলেন, উনি বলেছেন যদি আমি যোগ্য হই তাহলে জনগণ আমাকে যোগ্যতার বিচারে ভোট দিবেন, কিন্তু জনগণ তাকে ভোট দেয়নি, উনি ফেল করেছিলেন। এবং তারপর উনি একটা বই লিখেছিলেন, বিখ্যাত বইটার নাম হচ্ছে অন লিবার্টি, এবং সেখানে উনি বলেছেন যে ইন্ডিভিজুয়াল ইজ সভরেন, অর্থাৎ একটি রাষ্ট্রের ভিতরে যদি জনগণ যারা রাজনৈতিক চর্চার মধ্যে থাকবে তারা যদি যোগ্য না হয় তাহলে শুধুমাত্র রাজনৈতিক সংস্কার এবং নেতা প্রার্থী বাছাই করার ক্ষেত্রে খুব বেশি ফলপ্রসূ কিছু আসবেন না। তো রেজাউল সাহেবের কথা শুনে যেটা মনে হচ্ছে বাংলাদেশ এই 5 তারিখের পরে আমরা একটা প্যারাডাইসে চলে যাব, বিষয়টা এরকম নয়। পৃথিবী এটা প্যারাডাইস না, এখানে ত্রুটি থাকবে, ভুল থাকবে, এর মধ্য দিয়ে কিন্তু অগ্রযাত্রা চলবে। তো সুতরাং 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর অনেক ভুল ত্রুটির মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়েছে। বিশেষ করে বিগত 17 বছর এখানে কোনো চর্চাই ছিল না। অর্থাৎ আমি যে একজন রাজনৈতিক ব্যক্তি, আমার যে একটা ভোটিং পাওয়ার আছে, এই জায়গা থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। মানুষের পেটে ভাতের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাকে কথা বলতে দিতে হবে, এই কথাটা বন্ধ ছিল গত 17 বছর। তার মানে আমি আমার মতামত প্রকাশ করতে পারি নাই। এই মতামত প্রকাশ করতে না পারার কারণে এই যে 5 তারিখে যে শিক্ষার্থীদের কোঠা সংস্কার আন্দোলন, এর সাথে সাধারণ জনগণ কেন যুক্ত হচ্ছে? কারণ সাধারণ জনগণ কোনো না কোনো পরিবার কোনো না কোনোভাবে এই স্বৈরাচারী হাসিনা সরকারের দ্বারা ভিকটিম ছিল, সুতরাং তারা রাস্তায় নেমেছে, মহিলা, পুরুষ, ছোট বাচ্চা, বৃদ্ধ সবাই। তো সুতরাং গর্ব করার মতো অনেক কিছু আমাদের বাংলাদেশে আছে, আবার দুঃখ করার মতো অনেক কিছু ঘটেছে, এটাও সত্য। আরেকটি যেটা অলরেডি রুশ ভাই বলেছেন পরিবারতন্ত্রের ক্ষেত্রে, আমি এটা আর নতুন করে রিপিট করবো না। আমি মনে করি যদি কোনো ব্যক্তি যোগ্য হয় সেটি তার অপরাধ নয়, যেটি উনি উল্লেখ করেছেন। আরেকটু হচ্ছে যোগ্য প্রার্থী এবং যোগ্য ভোটারও দরকার। অর্থাৎ আপনি রাজনৈতিক কার্যক্রম যদি সচল থাকে তাহলে রাজনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে কিন্তু আমি যুক্ত থাকি। তো সঙ্গত করেন আমার তখন একটা প্রার্থী, একটা বাংলাদেশে এখনো পর্যন্ত আপনি যদি মনে করেন এটি কিভাবে আপনি সংস্কার করবেন, যে আমি 500 টাকা দিলে ভোট দেই, আমি 1000 টাকা পাওয়ার পর ভোট দিই, কেন? দুটি কারণে। একটা হচ্ছে আমি চিন্তা করছি যে এই মুহূর্তে 1000 টাকা পেয়েছি, এটি আমি নগদ পেয়েছি, সুতরাং ভোট দিলে আমার ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ রাজনীতিবিদরা ভাগ্যের পরিবর্তন জনগণের করেন না, এটা যেরকম কথা, সে কারণেও 1000 টাকার বিনিময়ে মনে করি তাৎক্ষণিক যা পাইছে নগদ। আপনি যদি চিন্তা করেন যে আমি একটা যোগ্য প্রার্থীকে ভোট দিব এবং যে প্রার্থী আমার সাথে আমার সুখে দুঃখে পাশে থাকবে, তো এটা তো হঠাৎ করে ওভারনাইট আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন না। বাংলাদেশের 71 সালের পরে গণতান্ত্রিক যাত্রা যদি আপনি ধরেন, অর্থাৎ আমি যে ভোটটা দিতে পেরেছি সেটা হচ্ছে 3টে নির্বাচনকে আমি মোটা দাগে বলি। একটা হচ্ছে 91 সালের নির্বাচন, 96 সালের নির্বাচন, 2001 সালের নির্বাচন, যেটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। এবং এই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ভিতরে অসন্তুষ্ট থাকলেও জনগণ কিন্তু অসন্তুষ্ট ছিলেন না। এছাড়া পূর্বাপর প্রত্যেকটি নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্ন আছে। আমরা সে কারণে এই জায়গাতে শেখ হাসিনার তত্ত্বাবধায়ক সরকারটা উঠিয়ে দিলেন, দিয়ে ফ্যাসিস্ট রূপ নিলেন। আরেকটি জিনিস আমি ভয় পাচ্ছি, সেটা হচ্ছে প্রফেসর ইউনূস আমার স্টুডেন্ট, বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ। এই ব্যক্তিকে, যিনি সেলিব্রিটি ইন্টারন্যাশনালি, আমি আশঙ্কা করছি এই ব্যক্তিকেও আলটিমেটলি আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছি, কেন বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে যে কথাগুলো বলা হচ্ছে, আমাকে শেষ করতে দেবেন প্লিজ, শেষ করতে দেবেন। যেভাবে বিচ্ছিন্নভাবে কথাগুলো বলা হচ্ছে, আমি আশঙ্কা করছি যে এমন একটা পর্যায়ে আসবে যেটি হয়তো তার বিরুদ্ধে আন্দোলন আসবে বাংলাদেশে। আমি মনে করি এই ভদ্রলোককে ওই জায়গাতে আমরা না নিয়ে যাই। উনি যে কথাগুলো বলেছেন আমরা সেটিকে স্ট্যান্ড করি, এবং এর বিনিময়ে, এর বিপরীতে আমরা এটা বলি যে রাজনৈতিক ব্যক্তিদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যোগ্য প্রার্থী, জনভিত্তি যাদের আছে, যারা সৎ,
এইটা আমরা নির্ধারণ করি। তাই কি? এবং এই জায়গাতে যদি আমরা দেশপ্রেমিক তারা যদি রাজনীতিতে আসে, অটোমেটিক্যালি দেখবেন অনেকগুলো চেঞ্জ চলে আসবে পজিটিভলি। কিন্তু আমি যদি এটাকে ধরে সেই কমিটমেন্ট তো রাজনৈতিক দলগুলোর থাকতে হবে। আমি যদি সেটিকে না, রাজনৈতিক দলগুলো কমিটমেন্ট, দেখুন এখানে একটা কথা বলি, আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছি যে আজকে নির্বাচন যারা পিছনের পক্ষে, আমি খুব স্পষ্ট করে বলি, তারা মনে করে এই মুহূর্তে যে বেনিফিশিয়ারি তারা মনে করে নির্বাচন হলে এই বেনিফিশিয়ারি তারা থাকবেন না। এটি একটি পক্ষ আছে যারা নির্বাচন পিছাতে চান। আরেকটি পক্ষ আছেন যারা নির্বাচন হলে রাষ্ট্র ক্ষমতা আসতে পারবেন না, তারা মনে করেন যে যে অবস্থা আছে এই অবস্থায় ভালো। সুতরাং সেটি একটা, আমি একদম স্পষ্ট এই মিডিয়াতে বলছি, শুনতেছে মানুষ, এটা তারা নির্বাচন পিছাতে চান, তারা নির্বাচন চান না। অর্থাৎ আমি যদি খেলায় জিততে পারি, আমি কিন্তু খেলা নিয়ে কোনো গন্ডগোল করব না। আমি যদি নিশ্চিত হই যে আমি খেলায় জিততে পারবো না, আমি খেলা নিয়ে অনেক কোশ্চেন তুলব। আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেখুন আরেকটা কথা এখানে প্রাসঙ্গিকভাবে নিয়ে আসি, 2023 সালের 13ই জুলাই বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, তার আগে 27 দফা দিয়েছে। এই দফাগুলো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিএনপি ছাড়া কারোর পক্ষ থেকে আসে নাই। তার মানে বিএনপি এর আগে কি দিয়েছে? এটা দেয় নাই। বিএনপি কিন্তু এটা দিয়েছে 23 সালে। কী কারণে? আমার কাছে যেটা মনে হয়েছে, বিএনপির নেতৃবৃন্দ ফিল করেছেন যে ইয়াং জেনারেশন, তাদের মধ্যে একটা চেঞ্জ আসছে, গ্লোবালি চেঞ্জ আসছে। ওই চেঞ্জ এবং জনগণের ভিতরে যে চেঞ্জ, এই চেঞ্জগুলোকে তারা কিন্তু আমলে নিয়েছেন, আস্থায় নিয়েছেন এবং নিয়ে এই কথাগুলো তারা বলেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি বলি শেষ করতে হবে, এটি যদি তারা ওন না করে, তাহলে পরবর্তীতে জনগণ মনে করবে যে এটা তারা বলেছেন কিন্তু এটা ওন করছেন না। নিঃসন্দেহে জনগণ সেটার পরবর্তীতে রেজাল্ট দিবেন। এখানে একটি জিনিস দেখেন, আমি খুব আশ্চর্য হয়েছি, যেটা রেজাউল সাহেব বলেছেন, রুশ ভাই বলেছেন জিয়া রহমানের প্রসঙ্গে। আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে জিয়াবাদ এবং মুজিববাদ, চাইনা, এটা কিন্তু ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। তাহলে এই জিয়াবাদ সাথে একাকার করে না, মুজিববাদের সাথে জিয়াবাদটা কারা তুলনা করেছেন, আমরা কিন্তু সেই অংশগুলোকে জানি, আমরা চিনি, এবং এটি কারা বলেছেন সেটাও আমরা জানি। তো সুতরাং আমি মনে করি যে এই যে ন্যারেটিভগুলো তৈরি করে আপনি আমাদের মধ্যে যে বিভাজনটা এবং এক ধরনের আপনার অনৈক্য, এটি কিন্তু কোনোভাবে মঙ্গলজনক নয় এবং প্রত্যাশিত নয়। যার ফলে 5 অগাস্টের যে স্পিরিটটা, এটিকে প্রত্যেকে ধারণ করা। আপনি আমার মতামত পছন্দ না হলে আপনি আপনার মতামত দিবেন, কিন্তু আপনি আমাকে ব্যক্তিগতভাবে কিন্তু আঘাত করতে পারেন না। এটা কিন্তু গণতন্ত্রের শেষ করতে পারে না। শেষ কথা যেটি বলতে চাই সেটি হচ্ছে, আজকের যে টপিক, আবারও আপনাদের ধন্যবাদ জানাই। জি, এখানে আমি শেষ কথা যেটি বলতে চাই, রেজাউল হান্নান শাহীনের কাছে শেষ কথাটা বলতে চাচ্ছি। দেখুন, এই যে ছোট ছোট যে বিচ্ছিন্ন ঘটনাগুলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি, রুশ ভাইরা ডিফেন্সে ছিলেন, ওনারা আরও ভালো জানবেন, রেজাউল সাহেবও ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এটির প্রতীক কিন্তু সেনাবাহিনী, রাইট? আমি মনে করি, বাংলাদেশের মানুষও মনে করে, ডিজিএফআই সেনাবাহিনীর কোনো অংশ নয়, কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা ডিজিএফআইয়ের দায়িত্বপ্রাপ্ত হন। আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হচ্ছে ডিজিএফআই, আমি মনে করছি। আমি ভুল হতে পারি, কেউ ব্যাখ্যা দেবেন কেন মনে করছি। কারণ আজকে এই ডিজিএফআইকে এবং সেনাবাহিনীকে একটি অকেজ বাহিনী হিসেবে পরিণত করার জন্য শেখ হাসিনা কিন্তু এখানে প্রতিবেশী এবং অন্যান্য দেশের যে গোয়েন্দা সংস্থা, তাদেরকে ইনভলভ করেছে। 57 জন সেনা কর্মকর্তা যাদেরকে হত্যা করা হচ্ছে, এটা কিন্তু এখনও বিচার আসে নাই। সুতরাং আমি মনে করি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এটি যেমন সেনাবাহিনীর প্রতীক, মুষ্টিমেয় গুচি কয়েক সেনা কর্মকর্তার জন্য আপনি পুরো সেনাবাহিনীকে কখনো দায়ী করতে পারেন না। সেখানে প্রচুর ভালো কর্মকর্তা আছে এবং দেশপ্রেমিক আছেন। এখন এই জায়গাতে আমার মনে হয় যে ন্যারেটিভগুলো তৈরি হচ্ছে, এই ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার এখানে বড় ধরনের ইনভলভ আছে বলে আমি ব্যক্তিগত মনে করি। সুতরাং ওই দিকে আমি রাজনৈতিক দল, সাধারণ জনগণ, 5ই আগস্ট আন্দোলন যারা করেছেন তারা এবং দেশপ্রেমিক সেনাবাহিনী, প্রত্যেককে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এই দেশটি দিন শেষে কিন্তু আমাদের। এই অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি সংস্কার করেন, বিচারও করেন, কিন্তু নির্বাচন, এটি আমার মনে হয় যে একটি যৌক্তিক টাইমে হওয়া উচিত, যৌক্তিক সময় হবে। জি, ধন্যবাদ। সেটি বলেছেন আজকে পররাষ্ট্র উপদেষ্টাও সেটি বলেছেন। মেজর রেজাউল হান্নান শাহীন, শুনতে পাচ্ছেন আপনি যে আলোচনা হচ্ছিল, তার ভিত্তিতে আপনি আলাপ করবেন। জি।
হ্যাঁ, রুট স্যার এবং ভাই যেটা বললেন, আমি ইন জেনারেল ভাইদের সাথে একমত। তাহলে এখানে আমার কয়েকটা পয়েন্ট আছে যে কিছু কাজ না করেই আমি এখন নির্বাচনে যাওয়ার পক্ষে না, অবশ্যই নির্বাচনে যাওয়ার পক্ষে, কিছু কাজ না করেই আমি এখন নির্বাচনে যাওয়ার পক্ষে না। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে 2008 সালে যে নির্বাচনটা হয়েছিল, আপনাদের কি মনে আছে বিএনপি কয়টা আসন পেয়েছিল? বিএনপির কি এত কম আসন পাওয়ার কথা? কোনোভাবেই পাওয়ার কথা ছিল না, কারণ ওটা একটা সাজানো নির্বাচন ছিল, ওটা প্রশাসন এবং তার পুরাটা এটা আওয়ামী লীগের ইসে ছিল। হ্যাঁ, তো এখন এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি, আওয়ামী লীগ 15 বছর দুঃশাসন করেছে এবং তাদের একটা লজ্জাজনক বিদায় হয়েছে। তাদের একটা মানুষকে ভুল স্বীকার করেনি। তারা কথা বলছে প্রতিহিংসার সুরে, প্রতিশোধের সুরে। তাদের হাতে বিলিয়ন বিলিয়ন টাকা আছে এবং শুনতে পাচ্ছি তারা লবিংও নিয়োগ করেছে। আওয়ামী লীগের প্রশাসন যেটা রেখে গেছে অনেকটা তো সেভাবেই আছে। এবং এই প্রশাসন বলে আমি পুরো প্রশাসনকে বোঝাচ্ছি, এই প্রশাসনকে যদি আমরা আওয়ামী মুক্ত না করতে পারি, তাহলে সামনে যে ইলেকশনটা আছে সেটা কোন দিকে যাবে এটা কি আমরা জানি? এটা আমরা জানি না। তো কাজেই এই প্রশাসনকে আমাদেরকে আওয়ামী মুক্ত করতে হবে, এবং যেটা আমি বিশ্বাস করি এরপরে যে নির্বাচিত সরকার কেন একা পারবে না, সে একা পারবে না এই কাজটা করতে হলে, কারণ কাজটা অনেক কঠিন। শেকড় পর্যন্ত তাদের প্রশাসন, এটা করতে গেলে সবাইকে সঙ্গে লাগবে। তো ওই কাজটাই আমরা সবাই মিলে এখন করে ফেলি। এবং আমার শেষ পয়েন্ট যেটা হলো, যেটা একান্তই আমার ব্যক্তিগত যেটা হলো যে আমি বাংলাদেশকে দুইটা ভাগে ভাগ করতে চাই, জুলাই বিপ্লবের পক্ষে এবং যারা বিপক্ষে। তো বিপক্ষে ছিল আওয়ামী লীগ এবং তার দোসররা, এবং পক্ষে কিন্তু বাকি সবাই। এবং আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ এবং তার দোসররা তারা এত শক্তিশালী, নির্বাচিত যে সরকারই আসবে না কেন, যারাই আসুক না কেন, তাদেরকে বিশেষ করে আওয়ামী লীগ এবং ভারত তাদেরকে হ্যান্ডেল করার ক্ষেত্রে সকল রাজনৈতিকবিদরা যেন একটা মোটামুটি একটা কমন কনসেনসাসে আসে যে আমরা যে রাজনীতি দলই হোক না কেন, যে মতাদর্শ, আমরা এই ভারত এবং আওয়ামী লীগ হ্যান্ডেল আমরা সবাই একত্রে করব, এইখানে আমরা ছাড় দিব না। তো এটাই হলো আমার শেষ কথা। অসংখ্য ধন্যবাদ, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমরা শেষ করব আপনার কনক্লুডিং রিমার্কস দিয়ে। মেজর রেজার ভ্যালিড পয়েন্ট আছে, আমি স্বীকার করছি। যেমন আমি আবারও বলছি যে ভোটার তালিকা, যদিও উনি বলেছেন যে এটা তাড়াতাড়ি করা সম্ভব, তারপর প্রশাসনের সীমানা নির্ধারণের বিষয় থাকে, কথা বললো সেটা আছে, তারপর 2008 নির্বাচন নিয়ে যেটা বলেছে সেটাও আমি স্বীকার করি। কিন্তু এগুলোকে আসলে সবগুলো মিলে একটা মাঝামাঝি পর্যায়ে আসতে হবে, একটা সমন্বয় করতে হবে। আপনার যত এগুলোকে তাড়াতাড়ি করা যায়, আপনাকে যদি এক্সট্রা এফোর্ট দিতে হয় সরকারকে, রাজনৈতিক দলগুলোকে দ্রুত এফোর্ট দিতে হবে যে ঠিক আছে এগুলো আমাকে তৈরি করতে হবে, আমি 100 ভাগ পারবো না, 60% করবো, 60 ভাগ করবো, 70 ভাগ করবো, তাড়াতাড়ি যতটুকু পারি আমি করি। কিন্তু নির্বাচনটা আপনাকে ডক্টর ইউনূস যেটা বলেছেন বা একটা রাজনীতিবিদদের সাথে মিলে উনি যেটা ডিসিশন নেবেন, দেখেন এটা নিয়ে আমার মনে হয় না যারা মানে জুলাই বিপ্লবের পক্ষে যারা ছিলেন তাদের মধ্যে মারামারি করার, গালাগালি করার, মানে ইতরামি করার কোনো স্কোপ থাকা উচিত নয়, এবং এটা অশোভনীয়। নিজেরা একটা আলাপ আলোচনা করে যত তাড়াতাড়ি জিনিসগুলোকে ঠিক করা যায় এবং একটা সহনশীল। মেজর রেজাউল শাহীন যেটি বলছিলেন, যেমন ডিসি রাই তো রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে। এখন যাদেরকে আপনি ডিসি নিয়োগ করবেন তাদের ব্যাকগ্রাউন্ড বলি বা তাদের, আপনি তো সবকিছু এত তাড়াতাড়ি, আপনি এত কিছু যদি করতে যান তাহলে তো 10 বছর লাগবে আপনার একটা জেনারেশন চেঞ্জ করতে, তাই না? এত তো পারবেন না। যেমন আমাদের আর্মিতে আপনি কি সবাইকে বাদ দিয়ে দিবেন? বাদ দিতে তো পারবেন না। পুলিশে বাদ দিয়ে দিবেন? বাদ দিতে তো পারবেন না। আপনাকে একটা মাঝামাঝি পর্যায়ে আসতে হবে, আপনাকে সেই ওয়েটটা মানে দিতে হবে। এই সরকার যেটা আছে তাদের সেই মানে ভার দিয়ে সেটা করতে হবে। আপনার যদি খেয়াল থাকে 91 সালে যে নির্বাচন হয়েছিল, জেনারেল এরশাদ তো 9 বছর দেশটা চালিয়েছিলেন। তারপরে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব কি করেছিলেন? ধাম করে কতগুলো অ্যাকশন নিয়েছিলেন। 2001 সালে আমি নিজে ওই অ্যাসাইনমেন্টে ছিলাম। বিচারপতি লতিফুর রহমান নিয়ে সন্ধ্যার মধ্যে সব পাল্টে দিলেন। আমার কথাটা হচ্ছে এখন কি তা করেছেন কেউ? ওনারা, আমি যদি আবার পাল্টাই সরকারের কাছে প্রশ্ন করি বা অন্যদের কাছে প্রশ্ন করি, আপনি আমাদেরকে দেখান যে আমি একজনের কথা বলতে পারি যিনি বেগম খালেদা জিয়ার এপিএস ছিলেন সম্ভবত, শামসু ভাই। ওনার যে আপনার ফাইল ডক্টর ইউনূস সাইন করে দিয়েছেন, ওনাকে এখন পর্যন্ত পদায়ন করা হয়েছে? করা তো হয়নি।
তা আপনি কেন করা হচ্ছে না? অন্যান্য জিনিসগুলো কেন করা হচ্ছে না? আপনি যদি বিচারপতি শাহাবুদ্দিন পারেন বা অন্যরা পারেন, তো এই উপদেষ্টারা পারছেন না কেন? তাহলে কথা বলছেন। আমি যদি এটাও বলি, আপনি কি তাহলে কি 20 বছর সময় নেবেন, 15 বছর সময় নেবেন, 5 বছর সময় নেবেন? মারামারি লেগে যাবে দেশে। আপনি যত কিছুই বলেন না কেন, মারামারি লেগে যাবে। কেউ করে, কেননা হচ্ছে ওই যে আবারও বলি, জামাত বলবে আমার তো সিট দরকার, আমার তো এটা করতে হবে। ওই এনসিপি যে তৈরি হয়েছে, ছেলেগুলো একটা ক্ষমতার ভাগ অংশীদার চায়, আর বিএনপি তো বড় দল, এনারাদেরকে 17 বছর ধরে দৌড়ানের মধ্যে রাখা হয়েছে, বেচারারা নির্যাতিত। এনারা বলবেন যে আমি কেন বাদ যাবো? তা আপনি কি এটা কন্টিনিউ করবেন? অ্যাজ আর্লি এজ পসিবল আপনি যদি এগুলো পরিবর্তন করতে 60% পরিবর্তন, এটা এমন কোনো বড় ব্যাপার না, কিন্তু কয়টা করেছেন আপনি? জি, এটা তো করছেন না। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমাদের অনুষ্ঠানের সময় শেষ। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।